দেখেছো কালু, এই হলো মিনু মাসির নেল পালিশ গাছ। মিনু মাসি তো এই নেল পালিশ গাছের নেল পালিশ বিক্রি করেই নিজের খরচ চালায়। আর শুনেছি মিনু মাসির তিনগুলে নাকি কেউ নেই। আর তাই তো এই নেল পালিশ বিক্রি করেই মিনু মাসির দিন কেটে যায়। সবাই তো বলে দিন শুধু ভালো যায় না, বেশি ভালো যায়। কিন্তু আজ অব্দি মিনু মাসির এই নেল পালিশ গাছের রহস্য তো জানতেই পারলাম না। কোথা থেকে এই গাছ এলো আর কিভাবেই বা এলো। আর জানো গিন্নি, এই গাছের নেল পালিশ নাকি কখনোই শেষ হয় না। অত ভেবে আর কোনো কাজ নেই কালু, চলো আমরা আমাদের কাজ করে গিয়ে, নয়তো পেটে খাবার যাবে কি করে বলো তো। এই কথা বলে কাকুলি কাক কালুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে কালু কাকের একটা বদ অভ্যাস ছিল, আর তা হলো চুরি করা। সে সুযোগ পেলেই চুরি করত। হায় 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 রে, কে করলো এই কাজ দিনে দুপুরে? আমার জমি থেকে কে সবজি চুরি করে নিয়ে গেল? গাছে তো একটা সবজিও নেই। এখন আমি কি নিয়ে হাটে যাব? আর আজ যদি আমি বাজারে সবজি বিক্রি করতে না পারি, তবে সারা সপ্তাহের বাজারটা করব কি করে? এই কালো চোর আবার আমার সবজি চুরি করেনি তো? এই কথা চিন্তা করে সুখী পায়রা কালু কাকের বাসায় যায় আর কালু কাককে চিৎকার করে ডাকতে থাকে। এই যে সুখী দিদি, আমার বাড়ি বয়ে এসে এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ, চিৎকার করব না কেন বলো তো? তোমার স্বামীকে জিজ্ঞেস করো তো, সে কেন আমার বাগানে সবজি চুরি করেছে। হায় ঈশ্বর, এসব তুমি কি বলছো দিদি? আমি তোমার বাগানের সবজি চুরি করতে যাব কেন? হ্যাঁ, এইসব ভুলভাল না বকে তুমি যাও তো এখন এখান থেকে। আর তোমার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ, যে আমি তোমার সবজি চুরি করেছি? আগে প্রমাণ নিয়ে এসো, তারপর আমাকে সবজি চোর বলো। এখন যাও। কালু কাকের এইসব কথা শুনে সুখী পায়রা থতমত হয়ে যায় আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কি গো, আপন মনে কি ভাবছো এত? আবার কি কোনো নতুন ফোন দিয়েছ নাকি? হ্যাঁ, আমার তো তোমার ভাবসাব মোটেই ভালো ঠেকছে না। ফোন দিতে একটা আছে গিন্নি, ভাবছি এবার মিনু মাসের নেল পলিশ গাছটার দিকে হাত বাড়াবো। অনেক ভেবে দেখলাম মিনু মাসি নেল পলিশ গাছ থেকে নেল পলিশ চুরি করে সেগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। তবে মিনু মাসির সংসারের পাশাপাশি আমাদের সংসারও চলবে। কি বলো গিন্নি? আর ওই নেল পলিশ গাছের নেল পলিশ তো কখনোই শুনেছি শেষ হয় না। আর তাই মাসি বুঝতেও পারবে না যে তার গাছের নেল পলিশ কেউ চুরি করছে। আরে বাহ কালু, তোমার তো দারুণ বুদ্ধি। তবে আর আমাদের দুজনকে খেটেও মরতে হবে না। এরপর কালু কাক তার ভাবনা মতো কাজ করতে শুরু করে। কালু কাক মিনু টুনটুনির নেল পলিশ গাছ থেকে নেল পলিশ চুরি করার জন্য যায়, কিন্তু তখনই সেখানে মিনু টুনটুনি চলে আসে। কে রে হতচ্ছাড়া, তুই তুই আমার নেল পলিশ গাছের এখানে কি করছিস বলতো? তুই কি কোনো কুমতলব নিয়ে এখানে এসেছিস? হ্যাঁ, তুমি যে কি বলো না মিনু মাসি, আমি আবার কি কুমতলব নিয়ে আসবো বলো তো? আসলে মিনু মাসি, আমার বউয়ের বড্ড শখ হয়েছে নেল পলিশ পরার, আর এখানে এসেছি নেল পলিশ কিনতে। কিন্তু দেখো না, তোমার গাছের নেল পলিশের মধ্যে একটা রঙও আমার পছন্দ হলো না। আর যাই মাসি, আমি শহর থেকে আমার বউয়ের জন্য নেল পলিশ কিনে নিয়ে আসবো। যা যা, আমার কাছে নেল পলিশ তোর কিনতে হবে না। আমার কাছে এত রঙের নেল পলিশ থাকতে ওর নাকি নেল পলিশের রং পছন্দই হচ্ছে না। এরপর কালু কাক চলে যায় আর মিনু টুনটুনি গাছ থেকে নেল পলিশ তুলতে থাকে। আর নেল পলিশ তোলা শেষে সেসব নিয়ে মিনু টুনটুনি হাঁটে যায়। এইদিকে রাত হতেই কালু কাক চুপি চুপি সেই নেল পলিশ গাছের কাছে যায় আর নেল পলিশ চুরি করে নিয়ে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আচ্ছা, আমার নেল পলিশ গাছে নেল পলিশ হঠাৎ এমন কমে যাচ্ছে কেন? নেল পলিশ তো
কখনোই কমেনি, বরং আরো বাড়তো। তবে কি আমার কাছে নেল পলিশ কেউ চুরি করছে নাকি? গুরুজি তো এই গাছ দেওয়ার সময় বলেছিল, কখনো যদি এই গাছে নেল পলিশ চুরি হয় তবে এই গাছে নেল পলিশ কমতে থাকবে। এবার আমি সবটা বুঝতে পারছি। তবে কে এই নেল পলিশ চোর? দেখতে হচ্ছে তো একবার। এরপর মিনু টুনটুনি নেল পালিশ চোর ধরার জন্য পরিকল্পনা করতে থাকে। আর পরিকল্পনা মতোই মিনু টুনটুনি রাতে না ঘুমিয়ে নেল পালিশ গাছের গোড়ায় বসে থাকে। এইদিকে কখন যে মিনু টুনটুনির ঘুম চলে আসে সে বুঝতেই পারে না, আর সে গাছের গোড়াতেই ঘুমিয়ে পড়ে। আরে, এই বুড়ি তো দেখছি গাছের গোড়াতেই ঘুমিয়েছে আজ। ও আবার বুঝতে পেরেছে নাকি যে আমি এখান থেকে নেল পলিশ চুরি করে নিয়ে যাই? কিন্তু বুঝে আর কি লাভ? এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ পাহারা দিলে কি আর চোর ধরা যাবে নাকি? যাই, কথা না বলে কাজটা সেরে ফেলি। এ কথা বলেই কালু কাক নেল পলিশ চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে দূর বাবা, আর ভালোই লাগে না। আজ রাতেও যে নেল পালিশ চুরি হয়েছে, অথচ সেটা আমি বুঝতে পারলাম না। ঘুমিয়েছিলাম। ইস, ওখানে আমার ঘুমানোটা উচিত হয়নি, পাহারা দেওয়াই ভালো ছিল। না, আর ভালো লাগে না। এবারে আমার অন্য কিছু ভাবতে হবে। আমি কি আর বুড়ো বয়সে এসব পাহারা দিতে পারি নাকি? যত জ্বালা হয়েছে আমার। এরপর মিনু টুনটুনি তার প্রতিবেশী শালিকের কাছে যায় আর শালিককে তার নীল পলিশ চুরির ব্যাপারে সব কথা খুলে বলে। মারে, সবই তো শুনলি, কিন্তু বলতো এবার আমি কি করব? এই বুড়ো বয়সে কি আর আমি রাত জেগে পাহারা দিতে পারি? বলছি, তুই একটু পাহারা দিবি আর আমার ওই নেল পালিশ চোরকে একটু ধরিয়ে দিবি রে। বড্ড উপকার হবে তাহলে। ওসব চোর ধরা কোনো ব্যাপার নয় মাসিমা, তুমি বরং আমার কাছে নেল পলিশ গাছটা বিক্রি করে দাও, দেখবে একদিনেই আমি চোর ধরে ফেলেছি। তোকে বলে লাভ নেই রে মা, তুই তো আছিস আমার নেল পলিশ গাছে লোভে পড়ে। এবার যা করার আমাকেই করতে হবে, সেটা আমি ভালো করে বুঝেছি। আমার নেল পলিশ গাছ তো আমাকেই রক্ষা করতে হবে নাকি? এ কথা বলে মিনু টুনটুনি শালিকের বাসা থেকে চলে আসে। আর হঠাৎই মিনু টুনটুনি বিছুটি পাতা দেখতে পায়। আর তখনই মিনু টুনটুনির মাথায় একটা বুদ্ধি আসে, আর মিনু টুনটুনি সেই বিছুটি পাতা তুলে নিয়ে বাসায় যায়। এরপর রাত নামতেই কালু কাক রোজকার মতো চুরি করতে আসে। হচ্ছেটা কি আজ? আমি নেল পলিশ ছিঁড়তে পারছি না কেন? নেল পলিশ ছুলেই তো দেখছি আমার শরীর চুলকাচ্ছে। ও মা, এখন তো দেখছি চুলকানিও বাড়ছে আরো। ও মা গো, চুলকানি তো দেখছি থামছেই না। কি যে জ্বালা করছে! কে কোথায় আছো? বাঁচাও আমাকে, আমাকে এই চুলকানি থেকে রক্ষা করো। চুলকানির জ্বালায় কালু কাক জোরে জোরে চিৎকার করতে থাকে। আর কালু কাকের চিৎকারে সেখানে সব পাখিরা আসে। ও বাচাধন, তবে তুই ছিলি আমার নেল পলিশ চোর। তোকে ধরতেই তো এত বন্দি করেছি আমি। বিছুটি পাতার রস করে পুরো গাছে ছিটিয়ে রেখেছিলাম, আর তাই তো তুই নেল পলিশ ছুটে তোর গা চুলকাচ্ছে। আর তাই তো তোকে আমি আজ ধরতে পারলাম। কি গো কালু দাদা, সেদিন তো খুব বলেছিলে প্রমাণের কথা, কিন্তু আজ তো আমরা সবাই প্রমাণ পেলাম তুমি চোর। তবে তো এবার তোমায় উত্তম মাধ্যম কিছু দিতে হয়। এরপর সব পাখিরা মিলে আর কাকুরি কাক ও কালু কাককে জঙ্গল থেকে তাড়িয়ে দেওয়া হয়। দেখেছো টোনা, দেখেছো? আজ আমার ডিম ফুটে চারটা ছেলেছানা বের হয়েছে। আমি একবারে 4 ছেলের মা হয়েছি টোনা। আমার তো ভবিষ্যৎ নিয়ে আর কোনো চিন্তাই নেই। আজ যে আমার অনেক খুশি লাগছে টোনা।
আমাদের বৃদ্ধ বয়সে এই চার ছানাই আমাদেরকে আর রোজগার করে খাওয়াবে, তুমি দেখে নিও। এত খুশি হওয়ার কিছু নেই গিন্নি, ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতেই দেখা যাবে, বুঝেছো? আর চার ছেলের মা হয়েছে বলে তো দেখছি গর্বে তোমার পা মাটিতেই পড়ছে না টুনি। গর্ব হবে না আবার? বলো তো টোনা, এই জঙ্গলে কার চার চারটা ছেলে ছানা আছে? বলো বলো। একমাত্র আমি তো চার চারটা ছেলে ছানার জন্ম দিয়েছি। আমি এমন চার ছেলের মা হয়েছি। আমার সম্মান তো এখন অনেকটা বেড়ে গেছে। যাকগে, ওসব তুমি বুঝবে না। এসব কথা বলে টুনি খুশিতে লাফাতে শুরু করে। টুনি তার স্বামী টোনার সাথে সুন্দরবন জঙ্গলে বসবাস করত। আজ টুনির ডিম ফুটে চারটা ছেলেছানা বের হয়েছে। আরে টুনি দিদি যে, দেখেও একেবারে না দেখার ভান করছো, কথা বলছো না কেন? ব্যাপারটা কি টুনি দিদি? কোনো ব্যাপার নেই শালিক দিদি। তুমি জানো না শালিক দিদি, আমি এখন চার ছেলের মা হয়েছি। এখন কি আর আমার চেঁচে কথা বলার সময় আছে নাকি? এখন আমার সম্মান কোথায় সেটা কি তুমি বুঝতে পারছো না? আরে বাহ টুনি দিদি, চার ছেলের মা হলে বুঝি সম্মান বেড়ে যায়? কি জানি, আগে জানতাম না তো। আমরাও তো ছানার জন্ম দিয়েছি। কই, ছানাদের নিয়ে কি কখনো এত অহংকার করেছি? ছানা জন্ম দিলে সব মায়েরাই খুশি হয়, এতে পাল্টে যাওয়ার কিছু নেই টুনি দিদি। হয়েছে হয়েছে শালিক দিদি, তোমাকে আর পাল্টে যাওয়া নিয়ে কথা বলতে হবে না। ওই তো দিয়েছো, মেয়ে ছানার জন্ম দিয়েছো। মেয়ের মায়েদের কি আর অহংকার মানায়? আমার মতো চারটা ছেলের জন্ম দাও দেখি, তবেই তুমি আমার জায়গায় আসতে পারবে। বুঝতে পেরেছো? এভাবেই শালিককে কথা শুনিয়ে টুনি সেখান থেকে চলে যায়। টুনির ব্যবহারে তো শালিক অনেক অবাক হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনির চার ছেলে বড় হতে থাকে। আর হঠাৎই টুনি আরো একটা ডিম দেয়। ও মা, টুনি তুমি আবার ডিম দিয়েছো? চার চারটা ছেলে আছে, এই ডিম ফুটে যেন একটা মেয়ে ছানা বের হয় টুনি। আমার যে মেয়ে ছানার বড্ড শখ। এসব তুমি কি বলছো টোনা? শোনো, ভুলেও মেয়ে ছানার আশা করবে না। আমার যেন এবারও একটা ছেলে ছানাই হয়, তবে আমি 5 ছেলের মা হতে পারবো। আর আমার কদর যে আরো বেড়ে যাবে। যাই হোক, তুমি এখন কাজে যাও তো, আমায় এখন ডিমে তা দিতে দাও। আমি মনোযোগ দিয়ে ডিমে তা দিব, আর আমার আরো একটা ছেলে ছানা হবে। এরপর টোনা কাজে চলে যায় আর টুনি ডিমে তা দিতে শুরু করে। আর বেশ কিছুদিন ডিমে তা দেওয়ার পর টুনির ডিমটা ফুটে একটা ফুটফুটে মেয়ে ছানা বের হয়। হায় হায় রে, এক নিমিষে আমার সব সম্মান মাটিতে মিশে গেল। এখন তো সবাই আমাকে মেয়ের মা বলবে। না, এই ছানাকে আমি কিছুতেই আমার বাসায় থাকতে দিব না। একে অনেক দূরে ফেলে দিয়ে আসবো। না, আমার মেয়েকে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না, বুঝেছো? আমি আমার মেয়েকে দেখে শুনে রাখবো। তুমি আমার মেয়ের কিচ্ছু করতে পারবে না গিন্নি। এরপর থেকে টোনা তার ছোট্ট মেয়ে টুনটুনকে দেখে রাখতে শুরু করে, কিন্তু টুনি টুনটুনের দিকে ফিরেও তাকায় না। মা, ও মা, আমার খুব ক্ষুধা লেগেছে মা। তুমি আমায় খেতে দাও না মা। সব খাবার তো দাদাদেরকেই দিয়ে দিলে। আমাকে একটু দাও না মা খাবার। আমার তো খুব ক্ষুধা লেগেছে। চুপ কর, আমার কাছে একদম খাবার চাইবি না, বুঝতে পেরেছিস? তোকে খাইয়ে কি লাভ হবে বলতো? আমার ছেলেদের খাওয়ালে আমার ছেলেরা তাড়াতাড়ি বড় হয়ে যাবে, আর আমাদের দায়িত্বও নিতে পারবে। আর তুই কি করবি? হ্যাঁ, টুনির কথা শেষ হতে না হতেই টোনা খাবার নিয়ে আসে। আর টুনির এসব কথা শুনতে পেয়ে টোনা বলে, গিন্নি, ছেলেদের নিয়ে এত বড়াই করো না, বুঝেছো? না জানি আমাদের ছেলেরা কেমন হবে। আর তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? চোখের সামনে তোমার ছোট্ট ছানাটা ক্ষুধার জ্বালায় কাঁদছে, তাও কি তোমার একটু মায়া হচ্ছে না টুনি? যাকগে মা টুনটুন, আর কাঁদিস না মা। দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি।
এরপর টোনা টুনটুনকে খাবার খেতে দেয়। এভাবে মায়ের অনাদরে টুনটুন তার দিন কাটাতে থাকে। উফ, বড্ড খিদে পেয়েছে। বাবা তো এখনো খাবার নিয়ে আসলো না। এদিকে মা তো রাত্রির নিয়ে ঘুরতে গেছে। আমি ছোট্ট একটা মেয়ে, একাই বাসায় পড়ে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা যে কোথায় দেখি তো, জানালা দিয়ে উকি দিয়ে বাবা আশেপাশে আছে কিনা। এসব চিন্তা করে টুনটুন জানালায় উকি দিতে যায়। আর টুনটুন জানালা দিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। আর মাটিতে পড়ে গিয়ে টুনটুনের পা ভেঙে যায়। আর পা দিয়ে রক্ত ঝরতে থাকে। আর ঠিক তখনই টুনি চার ছেলেকে নিয়ে সেখানে আসে। একি রে মা, তোর পা দিয়ে তো রক্ত ঝরছে। তুই এভাবে আঘাত পেলি কি করে বলতো? না, এভাবে তো তোকে রাখা যাবে না। এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই চল আমার সাথে। এই কথা বলেই টুনি টুনটুনকে নিয়ে উঠতে শুরু করে। আর উঠতে উঠতে একটা দূরের পাহাড়ের চূড়ায় যায়। আর টুনটুনকে সেই পাহাড়ের চূড়ায় রাখে। আর বলতে থাকে, কি ভেবেছিলি তোকে আমি হাসপাতালে নিয়ে যাব? আমি তো আসলে তোকে বাসা থেকে দূর করার জন্য এই বুদ্ধি করেছি, বুঝতে পেরেছিস? আর আমি তো এতদিন এরকম একটা সুযোগ খুঁজছিলাম। অবশেষে আজ সেই সুযোগটা পেয়ে গেলাম। এবার থাক তুই এই দূর পাহাড়ে। এখানে তোকে তোর বাবা খুঁজেও পাবে না। আর এখন থেকে আমি আমার ছেলেদের নিয়ে খুব ভালোভাবে এই দিন কাটাতে পারবো। আমি ছেলের মা হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিব। এসব কথা বলে টুনি টুনটুনকে সেখানে ফেলে রেখে আসে। আর টুনটুন অসহায় হয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। এদিকে টোনা বাসায় ফিরে টুনটুনকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। টুনি, ও টুনি, টুনটুন কোথায় গো? টুনটুনকে তুমি দেখেছো? টুনটুন কোথায় সে আমি কি জানি? হ্যাঁ, আমিও তো তোমার মেয়েকে অনেকক্ষণ থেকে দেখছি না। দেখো, কোনো চিল এসে আবার তোমার মেয়েকে খেয়ে ফেলেছে কিনা। না টুনি, খবরদার, তুমি এসব কথা একদম বলবে না। আমার মেয়ের কিচ্ছু হবে না। আমি দেখি আমার মেয়েটা কোথায় গেছে। এরপর টোনা টুনটুনকে খুঁজতে বের হয়। আর পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও টোনা টুনটুনকে কোথাও পায় না। হায় ঈশ্বর, তবে কি সত্যি আমি আমার মেয়েকে হারিয়ে ফেললাম? মা টুনটুন, কোথায় তুই? আমাকে ছেড়ে তুই কোথায় গেলি রে মা? এভাবে টোনা কান্নায় ভেঙে পড়ে। এদিকে ছোট্ট টুনটুন তার ভাঙা পা নিয়ে পাহাড়ের চূড়ায় বসে কাঁদছিল। আর তখনই একটা কালুকাক সেখানে আসে। কে মা তুই? আর তুই এই পাহাড়ের চূড়ায় কি করে এলি? হ্যাঁ, এখানে তো খুব চিলের অত্যাচার। তোর ভাগ্য ভালো যে তুই এখনো চিলের পেটে যাসনি। আর তোর পায়ে তো আঘাত লেগেছে। এটা কিসের ক্ষত রে মা? চল, এক্ষুনি তোর পায়ের চিকিৎসা করাতে হবে। না জানি কোন নিষ্ঠুর তোকে এভাবে এখানে ফেলে রেখে গেছে। এরপর কালুকাক টুনটুনকে তার বাসায় নিয়ে যায়। আর টুনটুনের চিকিৎসা করিয়ে টুনটুনকে একদম সুস্থ করে তোলে। যাক বাবা, তুই এখন সুস্থ। কিন্তু তুই যে কার মেয়ে আর কিভাবে যে ওই পাহাড়ের চূড়ায় গিয়েছিলি ঈশ্বরই জানেন। আর তুই তো এখনো অনেক ছোট রে মা, ঠিক করে কথাও বলতে পারিস না। তুই তোর পরিচয় বলবি কি করে? তার চেয়ে বরং তুই আমার মেয়ে হয়ে আমার সাথেই থেকে যা। এভাবে কালুকাক টুনটুনকে সন্তানের মতো আপন করে নেয়। আর টুনটুন কালুকাকের কাছে অনেক আদর যত্নে বড় হতে থাকে। দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। অন্যদিকে টোনাটনিও বৃদ্ধ হয়ে যায়। বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে তো কোনো দানাও নেই। ছেলে চারটাকে নিয়ে আজ কি যে খাবো কিছুই তো বুঝতে পারছি না। আর এই বুড়ো বয়সে তো এমন ঝড়ের মধ্যে দানা খুঁজতেও যেতে পারবো না। বাবারা,
তোরা তো এখন অনেক বড় হয়েছিস, তোরা গিয়ে আগে একটু খাবার খুঁজে আন না রে বাবা। মা, এসব তুমি কি বলছো? আমরা এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে যাব কি করে? আর তোমার তো শখ কম নয়, তুমি আমাদের আয় রোজগার খেতে চাইছো? শুনে রাখো মা, দরকার হলে না খেয়ে থাকবো, তবু এই ঝড়ের মধ্যে বাইরে যাব না। তোমাদের যদি এতই খাবারের ইচ্ছে, নিজে যেয়ে খেয়ে আসো, যাও। হয়েছে হয়েছে রে বাবা, থাম। দেখলে তো তোমার 4 ছেলের কাণ্ডকীর্তিগুলো? তোমার ছেলেরা এখন কি বলছে? আজ অহংকার কোথায় গেল গিন্নি? যাই হোক, তোমরা মা ছেলে মিলে বাসায় থাকো, আমি যাচ্ছি খাবার আনতে। এরপর বৃদ্ধা টোনা খাবার আনতে বাইরে চলে যায়। আর অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে টোনা অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে ঝড় বৃষ্টি থামার পর টুনটুন আর কালুকা সে পথ দিয়ে যাওয়ার সময় টোনাকে দেখে। আর টুনটুন দ্রুত টোনার কাছে যায়। বাবা, ও বাবা, তোমার এই হাল হলো কি করে? এক্ষুনি বাবার জ্ঞান ফেরাতে হবে। এই কথা বলে টুনটুন জল এনে টোনার মুখের উপর ছিটিয়ে দেয়। আর সাথে সাথে টোনার জ্ঞান ফিরে আসে। বাবা, তুমি আমায় চিনতে পেরেছো বাবা? আমি তোমার টুনটুন। বাবা, আমি সব ভুলে গেছি, কিন্তু তোমার মুখটা ভুলিনি বাবা। তুই সত্যি বলছিস মা? তুই আমার মেয়ে টুনটুন? তবে তুই এতদিন কোথায় ছিলি রে মা? আর হঠাৎ করে তুই কোথায় হারিয়ে গিয়েছিলি বলতো? এরপর কালু কাক টুনটুনকে পাওয়ার ব্যাপারে সব কথা টোনাকে খুলে বলে। আর এরপর টোনা কালু কাক আর টুনটুনকে নিয়ে বাসায় যায়। আর দেখে সর্বনাশ হয়ে গেছে। প্রচন্ড পরিমাণে ঝড় হয়ে যাওয়ার কারণে তাদের বাসাটা ভেঙে যায়। আর টুনি সেই বাসাটার নিচে চাপা পড়ে মারা গেছে। এ কি রে বাবারা, তোদের মায়ের এ হাল হলো কি করে? তোর মা বাসার নিচে কি করে চাপা পড়লো? ঝড়ের কারণে বুঝি? বাবা, ঝড়ের সময় হঠাৎ বাসাটা দুলতে থাকে। আমরা সুযোগ বুঝে বেরিয়ে এসেছিলাম, কিন্তু মা বের হতে পারেনি। পরে হঠাৎই বাসাটা ভেঙে যায়, আর মা বাসার নিচে চাপা পড়ে মরে যায়। বাহ বাহ, কি ভালো কথা রে তোদের। তোদের মাকে বাসার মধ্যে বিপদে রেখেই তোরা পালিয়ে গেছিলি। যাক, এবার তো টুনির অহংকারের পতন হয়েছে, যে ছেলেদের মা হবে বলে টুনটুনকে বুকে জায়গা দেয়নি, আপন করে নেয়নি। সেই ছেলেরাই টুনিকে বিপদ থেকে রক্ষা করলো না। এটাই হলো অহংকারের পরিণতি। টোনার কথা শুনে টোনার ছেলেরা ভীষণ লজ্জিত হয়। আর চোখের সামনে মায়ের মৃতদেহ দেখে টুনটুন অনেক কান্না করতে থাকে। রহিমপুর বনে টুনি নামে এক গর্ভবতী পাখি বাস করত। টুনি গর্ভবতী হওয়ার পর তার স্বামী টোনা মারা যায়। সে তার স্বামীর মৃত্যুর শোক প্রকাশ না করে উল্টো বনে অন্য পাখিদের অহংকার দেখিয়ে বেড়াতো। একদিন গর্ভবতী টুনি তার বাড়িতে বলতে থাকে, আহা, আমার যে কি যে খুশি লাগছে। কিছুদিন পর আমি ডিম দিব, আর সেই ডিম থেকে আমার ফুটফুটে ছেলে সন্তান হবে। আমার তো এই কথা ভেবে খুশিতে এক্ষুনি নাচতে মন চাইছে। যাই, এখন গিয়ে একটু রান্না করি, আর তারপর খেয়ে দিয়ে বসে বসে আমার ছেলের নাম ভাবতে বসবো। এই বলে টুনি রান্নাঘরে চলে যায় রান্না করতে। বেশ কিছুক্ষণ পর টুনির রান্না শেষ হয়। খাওয়া দাওয়া শেষে যেই না টুনি রেস্ট নিতে যাবে, তখনই চোখ যায় শালিকের ওপর। টুনি শালিককে দেখে বলতে থাকে, কি গো শালিক দিদি, এমন করে অস্থির হয়ে যাচ্ছ কোথায়? আজকে বিউটি পায়রার মেয়ে হয়েছে রে টুনি। আমি বিউটির মেয়েকেই দেখতে যাচ্ছি। এই বনে যে কি হয়েছে রে টুনি, সব পাখির মেয়ে সন্তান হচ্ছে। কার যে অভিশাপ লাগলো এই বনে, তা আমি ভেবেই কুল পাচ্ছি না। না জানি আমার ডিমটা থেকে কি সন্তান বের হয়। হে ঈশ্বর, তুমি আমাকে একটা ছেলে সন্তান দিও। ছেলে সন্তান মুখের কথা না, বনে কোনো অভিশাপ টভিশাপ লাগেনি। ছেলে সন্তানের মা হতে ভাগ্য লাগে, আর সেই সৌভাগ্য
আমি ছাড়া তোমাদের কারোই নেই। যতই ঈশ্বরকে ডাকো না কেন, তোমার মতো অলক্ষীর তো মেয়ে সন্তান হবেই হবে, বুঝতে পেরেছো? আর আমার হবে ছেলে। আরে তুই এমন অহংকারীর মতো কথা বলছিস কেন রে? তুই তো এখনো ডিমই দিসনি, তাহলে কি করে বুঝলি তোর ছেলে হবে? মেয়েও তো হতে পারে। খবরদার, আমার সামনে দাঁড়িয়ে মেয়ের কথা বলবে না। আমার ছেলেই হবে, অলক্ষী মেয়ে নয়, বুঝলে? ছেলে মেয়ে সবই ঈশ্বরের দান, বুঝলি? ঈশ্বর যা দান করবে তাই নিয়ে ঈশ্বরের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আর সন্তান না হওয়ার আগে এতটা অহংকার করা উচিত নয়। এত অহংকার করিস না, তাহলে তোর পেটের সন্তানও অহংকারী হবে। আমি তো চাই আমার ছেলে আমার মতোই অহংকারী হোক। আর তোমাকে অত জ্ঞান দিতে হবে না। দরকার পড়লে আমার ছেলে হওয়ার জন্য আমি ঈশ্বরকে টাকা ঘুষ দিব। যত সব ফালতু, যাও তো এখান থেকে বাবু। এই বলে টুনি ওখান থেকে ঘরে চলে আসে। শালিক বিউটি বাড়ির দিকে পা বাড়ায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি দুটো ডিম দেয়। ডিম থেকে বাচ্চা বেরোনোর সময় যত এগিয়ে আসে ততই টুনির অহংকার বাড়তে থাকে। একদিন অহংকারী টুনি তার ডিম দুটো বাসায় রেখে নদীতে জল আনতে যায়। আর ওখানে বিউটির সাথে টুনি দেখা হয়। কি রে টুনি বোন, কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। তা তোর ডিম দুটো কেমন আছে? এই অলক্ষী মেয়ের অলক্ষী মা, তোকে কে বলেছে আমার সাথে কথা বলতে শুনি? তোর অলক্ষী মুখটা আমাকে দেখিয়ে তুই কি চাস? আমার কন্যা সন্তান হোক, তাই না? অলক্ষী কোথাকার। ছি ছি টুনি, কি সব বলছিস? কারো মুখ দেখলে কন্যা সন্তান হয় না, বরং ঈশ্বর দান করলেই কন্যা সন্তান হয়। তুই তোর ডিম নিয়ে বেশি ফটফট করিস, তাই না? এই বনে যখন বাস করিস তখন তোরও কন্যা সন্তান হবে, দেখে নিস। আমি এই বনে বাস করলেও তোমাদের মতো অলক্ষী নই। আমি সৌভাগ্যবতী, লক্ষ্মী। আমার ছেলে সন্তান হবেই হবে, বুঝতে পেরেছো? অত জ্ঞান দিতে হবে না। আরে অহংকারী টুনি, তুই কি ডিমের ভিতর ঢুকে দেখেছিস নাকি যে তোর ডিমে ছেলে বাচ্চা আছে? যেদিন ছেলে বাচ্চা হবে সেদিন তুই অহংকার দেখাতে আসিস। এই বলে বিউটি ওখান থেকে চলে যায়। আর টুনি বিউটির কথা শুনে রাগে গজগজ করে বলতে থাকে, আমাকে অপমান করা, আমি আজকে তান্ত্রিকের কাছে যাব। এক্ষুনি এক্ষুনি যাব আমি। এই বলে টুনি তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিককে তার ডিমের কথা বলে। তান্ত্রিককে অনেক টাকা দেয়। টাকার লোভে তান্ত্রিক টুনিকে মিথ্যে কথা বলে। আরে তুমি তো সাক্ষাৎ লক্ষ্মী, তোমার তো ভাগ্য খুবই ভালো। পুরো বনের মধ্যে তুমি একমাত্র পাখি যার ছেলে সন্তান হবে। সত্যি বলছেন বাবা? এই নিন টাকা। আমার ছেলে পৃথিবীতে এলে আমি আপনাকে পুরস্কার স্বরূপ আরো টাকা দিব। তান্ত্রিকের মুখে মিথ্যা আশ্বাস শুনে অহংকারী টুনির অহংকার যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। একদিন টুনির সাথে রাস্তায় যজ্ঞ কাকের দেখা হয়। আর যজ্ঞ কাক বলতে থাকে, কি রে টুনি, তোর নাকি ছেলে হবে? সেই জন্য তুই পুরো বনে অহংকার দেখিয়ে বেড়াচ্ছিস? তা তুই কি স্বপ্নে দেখেছিস তোর ছেলে হবে? স্বপ্নে নয়, তান্ত্রিক বাবা আমাকে নিজেই বলেছে। বুঝতে পেরেছো যে আমার ছেলেই হবে। আমার ছেলে হবে শুনে তোমাদের এত মাথা ব্যথা কেন শুনি? বুঝেছি, তোমাদের হিংসে হয় আমার মতো ভাগ্যবতীকে দেখে, তাই না? আরে অহংকারী বোকাটুলি, ওই তান্ত্রিক তো ভণ্ড। ও তোকে মিথ্যে বলেছে, তোর মেয়েই হবে। না না না, আমার ছেলেই হবে। তোর এত অহংকার, তাই না? তোর যদি ছেলে সন্তান না হয় তাহলে তোকে আমরা এই বন থেকে বের করে দিব। এই বলে যজ্ঞ ওখান থেকে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে অহংকারী টুনির অপেক্ষার অবসান ঘটিয়ে দুটো ডিম থেকে দুটো কন্যা সন্তান বেরিয়ে আসে। এই দেখে টুনি কাঁদতে থাকে আর বলতে থাকে, হায় হায়,
এ কি হলো আমার? তাহলে কি তান্ত্রিক আমাকে মিথ্যে কথা বলেছিল? ঈশ্বর, তুমি আমার সাথে এমনটা কেন করলে? টুনি এইভাবে কান্না করছিল। অহংকারী টুনি দুই কন্যার কথা বনের সবাই জানতে পারে, আর সবাই অনেক রেগে যায়। আর অহংকারী টুনির বাসার সামনে আসে, আর বাসার সামনে এসে বলতে থাকে, এই অহংকারী টুনি, বাইরে বেরিয়ে আয়। আজ তোর অহংকারের শেষ দিন, বেরিয়ে আয় বলছি। সকলের কথা শুনে টুনি বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে কি? এভাবে চেঁচাচ্ছ কেন? আমার কন্যা সন্তান হওয়ার জন্য তোমরা সবাই দায়ী। আমি যদি তোমাদের মুখ না দেখতাম তাহলে আমার কন্যা সন্তান হতোই না। চলে যাও এখান থেকে। তোমাদের জন্যই আমার কন্যা সন্তান হয়েছে। অপয়া, অলক্ষী কোথাকার। কন্যা সন্তান হয়েও তোর অহংকারের শেষ নেই, তাই না? একে তো অন্যায় করেছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। তোকে তোর দুই কন্যা সহ আমরা এই বন থেকে তাড়িয়ে দিব। তোর মতো অহংকারীর দরকার নেই এই বনে। যজ্ঞ কাকের কথা শুনে টুনি ভয় পেয়ে যায় আর কান্না করে বলতে থাকে, দাদা, দাদা, আমাকে দাঁড়িয়ে দিও না দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে এমন অন্যায় কাজ করেছি। আমার ছোট ছোট দুই কন্যাকে নিয়ে আমি কোথায় যাব? আমাকে ক্ষমা করে দাও। তোর মতো অহংকারীর কোনো ক্ষমা নেই। আর অহংকারী টুনির দুই কন্যা সহ বন থেকে তাকে তাড়িয়ে দেয়। টুনি তার সদ্য ফুটন্ত দুই কন্যাকে নিয়ে অন্য বনে চলে আসে। অন্য বনে এসে টুনি তার দুই কন্যাকে নিয়ে কান্না করে আর বলতে থাকে, হে ঈশ্বর, আমি অনেক পাপ করেছি, তুমি আমার পাপের শাস্তি দাও। কিন্তু দয়া করে আমার কন্যা দুটোকে দিও না, আমার পাপের শাস্তি আমাকেই দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও ঈশ্বর, আমি আর কখনো এমন অহংকার করব না। টুনি এই বলে কান্না করতে থাকে। এইভাবে সারা দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনি তার কন্যাদের নিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে থাকে। এমন সময় তার ছোট কন্যাটা কান্না করে আর বলতে থাকে, মা, উমা, আমার শরীরে ঠান্ডায় জমে যাচ্ছে। সারাদিন না খেয়েছিলাম মা, আমি যে আর থাকতে পারছি না। আমি মনে হয় মরেই যাব মা। আমি পারছি না মা, বাঁচাও আমাকে। এই বলে টুনির ছোট্ট কন্যাটা মারা যায়। টুনি কান্না করতে করতে বলতে থাকে, ঈশ্বর, এ কি করলে তুমি? তোমাকে তো বলেছি আমার পাপের শাস্তি আমাকে দাও, আমার কন্যাদের দিও না। তুমি তারপরেও আমার বুক খালি করে দিলে। আমার এক কন্যাকে তুলে নিয়েছো, আমার বড় কন্যার কোনো ক্ষতি করো না। টুনি অনেক কান্না করে। এইভাবে আরো কয়েকদিন কেটে যায়। টুনি ওই বনে একটা ছোট্ট ঘর তৈরি করে আর তার একটা কন্যাকে নিয়ে কোনো রকমে দিন কাটাতে থাকে।